আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি সিঙ্ক্রোনাস জেনারেটর সম্পর্কে। সিঙ্ক্রোনাস জেনারেটর একটি বহুল ব্যবহৃত মেশিন, যেটা মূলত একটা ইলেকট্রিক্যাল মেশিন। এর আরেকটি নাম রয়েছে, সেটা হলো অল্টারনেটর। অর্থাৎ এর দুটি নাম রয়েছে, একটা হলো অল্টারনেটর এবং আরেকটি হচ্ছে সিঙ্ক্রোনাস মেশিন বা সিঙ্ক্রোনাস জেনারেটর। এই অল্টারনেটর নামটি বাণিজ্যিকভাবে বহুল প্রচলিত। অর্থাৎ এই সিঙ্ক্রোনাস জেনারেটর এই নামটা আমরা সাধারণত বই পুস্তকে দেখে থাকি। সিঙ্ক্রোনাস মেশিন বা সিঙ্ক্রোনাস জেনারেটর এই নামটি আমরা বই পুস্তকে বেশিরভাগ দেখি, কিন্তু বাণিজ্যিকভাবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা যদি কোনো দোকানিকে জিজ্ঞাসা করি যে আমার একটা অল্টারনেটর লাগবে, তাহলে উনি অনেক সহজে বুঝতে পারবেন যে আমার আসলে মূলত লাগবে হলো সিঙ্ক্রোনাস জেনারেটর। অর্থাৎ এটা হলো বেশিরভাগ ক্ষেত্রে বই পুস্তকে পাওয়া যায় নামটা, আর এটা বেশিরভাগ ক্ষেত্রে বাণিজ্যিকভাবে প্রচলিত। প্রথমে আমরা আলোচনা করতে চাচ্ছি অ্যাবাউট সিঙ্ক্রোনাস জেনারেটর, অর্থাৎ সিঙ্ক্রোনাস জেনারেটর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। এখানে একটা টিপিক্যাল সিঙ্ক্রোনাস জেনারেটর দেখানো হয়েছে। এই ভিউটাকে বলা হয় কাটাওয়ে ভিউ। এই ভিউ এর উদ্দেশ্য হলো আমরা যেন এর ভিতরের বিভিন্ন পার্টস বা কম্পোনেন্ট গুলোকে ক্লিয়ার ভাবে দেখতে পাই। এই সিঙ্ক্রোনাস জেনারেটরের এই অংশটাকে কাট করা হয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এক ধরনের প্রস্থচ্ছেদ, যার মাধ্যমে এর বিভিন্ন অংশকে সহজে আমরা দেখতে পারি। তো প্রথমে আমরা একে একটু সংজ্ঞায়িত করে নিই যে অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর কি। তো এটি মূলত একটি ইলেকট্রিক্যাল জেনারেটর, যেটা কি করে, যেটা মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে। এরকম একটা মেশিন বা ইলেকট্রিক্যাল মেশিনকে আমরা সাধারণত অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর হিসেবে চিনে থাকি। এখন এর বিভিন্ন অংশ সম্পর্কে আমি খুব সহজে একটু আলোচনা করতে চাই, এবং এই অংশটা পড়ছে কনস্ট্রাকশনের মধ্যে। অর্থাৎ আমরা যদি এর কনস্ট্রাকশনাল ফিচারের দিকে লক্ষ্য করি, তাহলে এই জেনারেটরের বিভিন্ন পার্ট সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আমরা চলে যাই পরবর্তীতে কনস্ট্রাকশন পার্টে। এখন আমরা দেখতে পাই যে কোনো একটা জেনারেটর বা মোটর অথবা যে কোনো একটা ইলেকট্রিক্যাল মেশিন, একে বানানোর সময় বেশ কিছু ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়। তো ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে, অর্থাৎ কি কি ম্যাটেরিয়াল দ্বারা সেটা তৈরি বা কি কি পদার্থ দ্বারা তৈরি, তার উপর ভিত্তি করে একে তিনটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথমটি হলো অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, পরেরটি হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এবং এর পরেরটি হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল। যে কোনো প্র্যাকটিক্যাল জেনারেটর তৈরির জন্য বা যে কোনো প্র্যাকটিক্যাল ইলেকট্রিক্যাল মেশিন তৈরির জন্য এই তিন প্রকার ম্যাটেরিয়াল অবশ্যই প্রয়োজন হয়। শুধুমাত্র থিওরিটিক্যাল ভাবে আমরা যখন কোনো মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপাল বর্ণনা করি, তখন শুধুমাত্র আমরা ব্যাখ্যা করি অ্যাক্টিভ ম্যাটেরিয়াল এর সাহায্যে। কিন্তু বাস্তবিক পক্ষে যখন কোনো জেনারেটর আমরা তৈরি করতে যাই, কোনো জেনারেটরই শুধুমাত্র অ্যাক্টিভ ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা সম্ভব নয়। সেই জন্য আমাদের কিছু সাপোর্টিং ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়। সেই সাপোর্টিং ম্যাটেরিয়ালকে আমরা অনেক সময় কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বলে থাকি, এবং এর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ইনসুলেশনের প্রয়োজন হয়। সেই জন্য আমরা এটাতে ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে এটাকে বলে থাকি যে কিছু কিছু ইনসুলেশনের প্রয়োজন এই মোটরের বিভিন্ন জায়গায় রয়েছে। এবং শুরুতেই বলে নেওয়া ভালো যে কনস্ট্রাকশনাল ফিচার সিঙ্ক্রোনাস মোটর এবং সিঙ্ক্রোনাস জেনারেটরের মূলত একই। কাজেই এটা ইলেকট্রিক্যাল মোটর পড়তে গেলেও যেরকম লাগবে, ইলেকট্রিক্যাল জেনারেটর পড়তে গেলেও ঠিক একইভাবে এই ম্যাটেরিয়ালগুলো আসবে। সুতরাং এই ম্যাটেরিয়ালগুলো মূলত যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনের জন্য কমন। তাহলে প্রথমে আমরা একটু আলোচনা করে নিই এই অ্যাক্টিভ ম্যাটেরিয়াল এই জিনিসটা কি। অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হচ্ছে সেই সমস্ত ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়াল ছাড়া কোনো প্রকার ইলেকট্রিক্যাল জেনারেটর বা মোটর বা ইলেকট্রিক্যাল মেশিন তৈরি করা থিওরিটিক্যালি পসিবল না। অর্থাৎ যেই ম্যাটেরিয়ালটা ছাড়া তাত্ত্বিকভাবেই কোনো জেনারেটর বা মোটর তৈরি করা সম্ভব না, সেই ম্যাটেরিয়ালগুলো হচ্ছে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। আর বাস্তবিক পক্ষে শুধুমাত্র অ্যাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে কোনো জেনারেটর বা মোটর তৈরি করা যায় না। আমি কিছু উদাহরণ দিতে চাই। একটা হলো অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে কপার। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কপারের তারের কিছু ক্রস সেকশন আমরা দেখতে পাচ্ছি। এটা যদিও একটা আর্মেচার উইন্ডিংকে ইন্ডিকেট করছে, এবং এখানেও কিছু আমরা কপারের কন্ডাক্টর দেখতে পাচ্ছি। এই কপারগুলো মূলত হচ্ছে অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে। এখানে অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের মধ্যে আরো যেগুলো পড়ে সেগুলো হচ্ছে কোনো মোটরে বা জেনারেটরে যদি পার্মানেন্ট ম্যাগনেট থাকে, সেই ম্যাগনেটটাও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের মধ্যে ধরা হয়। অপরপক্ষে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের উদাহরণ হচ্ছে যে যেই ম্যাটেরিয়ালগুলো কনস্ট্রাকশন বা সাপোর্টিং এর জন্য প্রয়োজন, কিন্তু
মূল অপারেশনের জন্য প্রয়োজন না সেই ম্যাটেরিয়ালগুলোকে বলা হয় কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। উদাহরণস্বরূপ আমরা এই মোটরটিতে লক্ষ্য করলে দেখতে পাই বা জেনারেটরটিতে লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে দুটো মেইন স্ট্রাকচার আছে। একটা স্ট্রাকচারকে আমরা বলতেছি রোটর, যেটা এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অংশটা ঘুরে, এবং বাইরের যে অংশটা আছে চারিপাশ দিয়ে এই অংশটাকে আমরা বলতেছি স্টেটর। এখন স্টেটরটা স্থির থাকে এবং এই রোটরটা ভিতরে এইভাবে ঘুরে। এই স্টেটরটাকে আটকানোর জন্য নিচে কিছু বেস বসানো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট দুই দিকে দুটো বেস দেওয়া আছে এবং এরা পরস্পর কানেক্টেড। সুতরাং এটাকে আমরা একটা কমন মেটাল বেস বলতে পারি। এই মেটাল বেজের সাথে নাট বল্টু বা স্ক্রু ইত্যাদির সাহায্যে মোটরটা আটকানো থাকে। এই আটকানোর ফলে এই স্টেটরটা স্থির থাকা নিশ্চিত হয়। এটা হচ্ছে এর কনস্ট্রাকশনাল ফিচার। আরো যদি লক্ষ্য করি যে এর ভিতরে যদি রোটরটা ঘুরতে যায়, তাহলে যেটা ঘটবে যে এর মধ্যে রোটরটা ঘুরতে গেলে এর ভিতরে যেন কোনোভাবে ফ্রিকশন না হয় এবং এটা যেন সুন্দর মতো ঘুরতে পারে, তার জন্য এর দুই পাশে দুটো বিয়ারিং আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা বিয়ারিং দেখানো আছে, এটা একটা এন্ড, এটা আরেকটা এন্ড। এটাকে বলা হচ্ছে দুইটা এন্ড বা দুইটা প্রান্ত। তো দুই প্রান্তে দুটো বল বিয়ারিং দেওয়া আছে। এই বল বিয়ারিং এর সাথে শ্যাফটের মাধ্যমে রোটরটা আটকানো আছে। এটার উদ্দেশ্য হলো যখন জেনারেটরটা ঘুরবে তখন সে যেন নিরবিচ্ছিন্নভাবে ঘুরতে পারে এবং এখানে এবং এই জায়গায় যেন একটা ন্যূনতম এয়ার গ্যাপ থাকে। যদি এইখানে এবং এইখানে মিনিমাম বা ন্যূনতম এয়ার গ্যাপ যদি না থাকে, তাহলে এটা ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে ফ্রিকশন হবে। ফ্রিকশন হলে যেটা হবে, এখানে স্পার্কিং হবে এবং হিট জেনারেট হবে এবং এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এটা যেন না হয় এই জন্য এই ব্যবস্থাপনা। তো সুতরাং আমরা দেখছি যে এই বল বিয়ারিং দুটো যদিও আমাদের মূলনীতির মধ্যে ছিল না, সুতরাং এগুলো অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে না, এগুলো পড়ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের মধ্যে। অনুরূপভাবে এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের মধ্যে আরো রয়েছে এই শ্যাফট। অর্থাৎ আমরা যদি রোটরটিকে ঘোরাতে চাই তাহলে সরাসরি রোটরে মেকানিক্যাল পাওয়ার দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ রোটরটা থাকে এই জেনারেটরের একদম ভেতরে। ফলে আমরা সরাসরিভাবে রোটরে কোনো মেকানিক্যাল পাওয়ার অ্যাপ্লাই করতে পারি না। আমাদেরকে যদি মেকানিক্যাল পাওয়ার দিতে হয় তাহলে এর বাইরে যে শ্যাফটটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদেরকে মেকানিক্যাল পাওয়ারটা দিতে হবে। তো সাধারণত আমরা দেখতে পাই এই সিঙ্ক্রোনাস জেনারেটরগুলো থেকে কমার্শিয়াল ভাবে ইলেকট্রিক্যাল পাওয়ার তৈরি করা হয়। কমার্শিয়াল ভাবে ইলেকট্রিক্যাল পাওয়ার তৈরি করার জন্য এটার সাথে প্রাইম মুভারের কানেকশন দেওয়া হয়। প্রাইম মুভার কাকে বলে সেটা সম্পর্কে একটু বলে নিই। প্রাইম মুভার হচ্ছে সেই এক্সটার্নাল ফোর্স যার কাছ থেকে পাওয়া যায়। যেমন আমরা যদি হাইড্রো ইলেকট্রিসিটির কথা চিন্তা করি, তাহলে উপর থেকে হাইড্রো ইলেকট্রিসিটির মাধ্যমে হাইড্রো ইলেকট্রিসিটির জন্য একটা ড্যাম থাকবে, সেখান থেকে পানি উপর থেকে নিচে পড়বে। এই সাপ্লাই হেডের কারণে এখানে টারবাইনটা ঘুরবে। সেই টারবাইনের সাথে এই যে শ্যাফট এটা কাপল করা থাকবে। সেটা সরাসরি কাপলিংও থাকতে পারে অথবা কোনো গিয়ার পিনিয়নের মাধ্যমেও থাকতে পারে অথবা পুলি ইত্যাদির মাধ্যমেও থাকতে পারে। এটা বিভিন্ন ভাবে থাকতে পারে। সাধারণত আমরা দেখি এটা ডাইরেক্ট কাপলিং হতে পারে বা গিয়ার পিনিয়নের মাধ্যমেও হতে পারে। এটা ডিপেন্ড করতেছে ডিজাইনারের উপরে। তো সহজ করে বলতে গেলে এর মধ্যে আমাদের মেকানিক্যাল যে প্রাইম মুভার এখানে কানেক্ট করতে হবে এবং এটা ঘুরবে। এটা ঘুরলে যেটা হবে, এই আর্মেচার উইন্ডিং এ 3 ফেজ পাওয়ার তৈরি হবে। সেই 3 ফেজ পাওয়ারটা আমরা এখান থেকে কানেকশনের মাধ্যমে বাইরে বের করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো ইলেকট্রিক্যাল লোড চালাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এইখানে এখানে এবং এখানে এই তিনটি জায়গাতে আমাদেরকে কি করতে হবে, কানেকশন দিতে হবে। কি কানেকশন দিতে হবে? ইলেকট্রিক্যাল লোড কানেকশন দিতে হবে। তাহলে এই হলো আমার সিনক্রোনাস জেনারেটর। এখন এই একই মেশিনকে আমরা সিনক্রোনাস মোটর হিসেবে ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমরা কি করবো, 3 ফেজ পাওয়ার সাপ্লাই আমরা এই তিনটা টার্মিনালে দিয়ে দিব এবং তার ফলে কি হবে, এই রোটরটা এভাবে ঘুরতে থাকবে। ফলে আমরা এটা থেকে ইলেকট্রিক্যাল মোটর হিসেবে এটাকে ফাংশন করতে পারবো। এবার আমাদের কাজ হলো এর যে বিভিন্ন অংশগুলো আছে এই অংশগুলোকে একটু চিহ্নিত করা। যেমন এখানে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটা হলো কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের কাজ কি? এই কুলিং ফ্যানের কাজ হলো যখন এই মোটরটা ঘুরবে বা এই জেনারেটরটা ঘুরবে, যে কোনো ইলেকট্রিক্যাল মেশিন যখন ঘোরে তখন অন্তত ন্যূনতম কিছু ফ্রিকশন এদিকে এবং এদিকে তৈরি হয়। শুধু তাই নয়, বিভিন্ন কোর লস হয় এবং কপার লস হয়। আমরা জানি যে কোর লস হয় সাধারণত এই আর্মেচার কোর বা রোটর কোর ইত্যাদিতে কোর লস হয় এবং কপার লস হয় হচ্ছে এই উইন্ডিং গুলোর মধ্যে কপার লস হয়। এই কপার লস এবং কোর লস ইত্যাদি হওয়ার কারণে এবং ফ্রিকশন হওয়ার কারণে এই মেশিনগুলোতে কিছু পরিমাণে হিট তৈরি হয়। এই হিট তৈরির ফলে এই মেশিনটা গরম হয়ে যায়। তো এটা যেন বেশি গরম না হয়, এটা যেন সীমিতভাবে আমরা রাখতে পারি, এটা জেনারেটর যে হিটটা এটাকে যেন আমরা ঠিকমতো ডিসিপেট করে দিতে পারি, সেই জন্য এই কুলিং ফ্যানের ব্যবস্থা। অর্থাৎ এই কুলিং ফ্যানের পারপাসটা হলো যখন এই জেনারেটরটা ঘুরবে
তো তার এই শ্যাফটের সাথে এই কুলিং ফ্যানটা সরাসরি মাউন্ট করা আছে, যার ফলে কি হবে, যখন এই জেনারেটরটা ঘুরবে এই কুলিং ফ্যানটাও তার সাথে সাথে ঘুরবে। এর সাথে সাথে ঘুরলে কি হবে, বাইরে একটা ফিন্স দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অনেকটা জালির মতো, অর্থাৎ এর মধ্যে দিয়ে এয়ার পাস করতে পারে। এই ফ্যানটা যেটা করবে, এই বাইরের এই যে জালিটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এয়ারটাকে সার্কুলেট করে সে ভিতরে নিয়ে চলে আসবে এবং এই মোটরের মধ্যে পাস করে দিবে। এটা দুইভাবে কাজ করতে পারে, একটা কাজ করতে পারে ইনওয়ার্ড হতে পারে, অর্থাৎ এখান থেকে সে এয়ারটা নিয়ে সার্কুলেট করে দিবে এইভাবে, অথবা সেভাবে করতে পারে একটা মোটর যখন ঘুরবে তখন ভিতরে যে হিটটা সেখান থেকে সে এইভাবে বের করে দিতে পারবে। এটা ডিপেন্ড করবে এই যে আমরা যে কুলিং ফ্যান বলছি এই কুলিং ফ্যানের ডিজাইনের উপরে, সেটা কিভাবে ডিজাইনটা করা আছে। কোনো কোনো ক্ষেত্রে এমনও দেখা যায় যে এয়ারটাকে সেখান থেকে সাক করে এই ফিন্স দিয়ে সে বের করে দিচ্ছে, এখানে একটা যে জালির মতো আছে এখান থেকে বের করে দিচ্ছে, এবং এখানে আমরা যদি একটা হাত ধরি এভাবে, তাহলে আমরা বাতাসের প্রবাহটা বুঝতে পারবো যে এয়ার ফ্লো বা বাতাসের প্রবাহটা কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা এখানে হাত দিলে বুঝতে পারবো মোটরের বাইরে। তো এই হলো একটা মোটরের কনস্ট্রাকশনাল ফিচার, অর্থাৎ এখানে আসলে কনস্ট্রাকশনের ফিচারের মধ্যেই পড়ছে এই কুলিং ফ্যানটা। এবং ইনসুলেশনের ব্যাপারে একটু আলোচনা করতে হবে যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল আসলে কোথায় ইউজ করা হয়। এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালের উপর আমরা সংক্ষেপে কিছু কথাবার্তা বলি। যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা মূলত ইউজ করা হয় দুইটি জায়গায়। একটা হচ্ছে যে এই কন্ডাক্টরগুলো যে আমরা দেখতে পাচ্ছি, যদিও মনে হচ্ছে এই কন্ডাক্টরগুলো একটার সাথে একটা লেগে আছে, কিন্তু বাস্তবিক এই কন্ডাক্টরগুলো একটার সাথে একটা লেগে নাই। এই কন্ডাক্টরগুলো একটা থেকে একটা ইনসুলেশন করা আছে। সেই ইনসুলেশনটা কিরকম, সেই ইনসুলেশনটা হচ্ছে এরকম যে একটা কপার কন্ডাক্টর যদি থাকে, এটা যদি একটা কপার কন্ডাক্টরের মতো হয়, তাহলে এর চারিপাশে একটা লেমিনেশন বা একটা আস্তরণ দেওয়া থাকে। এই আস্তরণটা একটা রঙের প্রলেপের মতো, ফলে এর মধ্যে দিয়ে কি ইলেকট্রিসিটিটা এখান থেকে আর বের হতে পারে না, বরং ইলেকট্রিসিটিটা এর মধ্যে দিয়ে ফ্লো হওয়াটা নিশ্চিত হয়। সুতরাং এখানে যদিও কন্ডাক্টরের ক্রস সেকশন দেখানো আছে, কিন্তু প্রত্যেকটা কন্ডাক্টরই পরস্পরের সাথে ইনসুলেশন দেওয়া, অর্থাৎ কন্ডাক্টরগুলোকে বলা হয় সুপার এনামেল ওয়্যার, অর্থাৎ এই কন্ডাক্টরের চারিপাশে সূক্ষ্মভাবে কিছু ইনসুলেশন দেওয়া থাকে। এই ইনসুলেশনের কারণে এই শর্ট সার্কিট থেকে এটা প্রোটেক্ট পায়। তো এখানে একটা ইনসুলেশন কাজ করে। দ্বিতীয় যে ইনসুলেশনের যে স্তরটা কাজ করে সেটা হচ্ছে যে এখানে যে কপারের উইন্ডিংটা যে পেঁচানো আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এটা হলো স্টেটর কোর, এখানে আছে স্টেটর কোর, নিচেও স্টেটর কোর আছে। তো আমরা জানি যে স্টেটর কোরগুলা লোহা বা লোহা জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হয়। সাধারণত এগুলো আয়রন বা আয়রনের অ্যালয় ইত্যাদি দ্বারা তৈরি করা হয়, যদিও বিভিন্ন রকম কোর পাওয়া যায়, কিন্তু তাদের মূল উপাদান হচ্ছে আয়রন। তো আমরা জানি যে আয়রন বিদ্যুৎ এবং তাপ সুপরিবাহী। সুতরাং এই কন্ডাক্টরের মধ্যে যখন ইলেকট্রিসিটি ফ্লো করে বা কারেন্ট প্রবাহিত হয়, তখন এই অংশটার সাথে এই অংশটা খুবই কাছাকাছি থাকে, এই কারণে যে যেহেতু এখানে কোর আছে এবং কোরের ভিতর দিয়ে এই কন্ডাক্টরগুলোকে পেঁচানো হয়, তো কোনো কারণে এই কন্ডাক্টরের সাথে এই কোর এদের মধ্যে যদি ইনসুলেশন না দেওয়া হয়, তাহলে এই কারেন্টটা ফ্লো করে এই কোরের মধ্যে চলে আসবে। অর্থাৎ যে কারেন্টটা ফ্লো হচ্ছে কন্ডাক্টরের মধ্যে, সেই কারেন্টটা কোনোভাবে ফ্লো হয়ে যখনই এই কোরের মধ্যে চলে আসবে, তখন এটা ইলেকট্রিফাইড হয়ে যেতে পারে এবং আমাদের শক করতে পারে। শুধু তাই না, এর থেকে বিভিন্ন রকম দুর্ঘটনা হতে পারে, শর্ট সার্কিট হতে পারে ইত্যাদি। সুতরাং এখানে একটা ইনসুলেশন প্রয়োজন। তাহলে প্রথম একটা ইনসুলেশনের ক্ষেত্র হচ্ছে যে কন্ডাক্টরের মধ্যে পরস্পর ইনসুলেশন দরকার। দ্বিতীয় ইনসুলেশন দরকার হচ্ছে এই কন্ডাক্টরের সাথে এই কোর এদের যেন একটা পার্থক্য থাকে, অর্থাৎ ইলেকট্রিসিটি যেন এখান থেকে ফ্লো হয়ে এখানে যেতে না পারে, এখান থেকে ফ্লো হয়ে যেন এখানে আসতে কোনোভাবে না পারে, যদিও আমরা জানি যে ইলেকট্রিসিটি মূলত এই কন্ডাক্টর দিয়ে ফ্লো হয়। তৃতীয় একটা বিষয় আছে, আরেকটা হচ্ছে লেমিনেশন বলা হয়, এটা এক ধরনের ইনসুলেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম এখানে প্লেট দেওয়া আছে, এগুলোকে মেটাল প্লেট বলা হচ্ছে, যেগুলোকে আমরা কোর বলতেছি। আসলে এরকম অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম মেটালের প্লেট, যেগুলো অনেকটা সিডির মতো আমরা চিন্তা করতে পারি, এখান থেকে এই পর্যন্ত স্ট্যাক করে একটার উপর একটা রেখে এই অংশটা তৈরি করা হয়েছে। সুতরাং এখান থেকে এই পর্যন্ত আসলে এর মধ্যে অনেকগুলো সেগমেন্ট দেওয়া আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। এই সেগমেন্টের যে কোরগুলো আছে, এই কোরগুলোর মধ্যে ভিতরে ভিতরে ইনসুলেশনটা দেওয়া আছে। এই ইনসুলেশনের উদ্দেশ্য হচ্ছে যেন এডি কারেন্ট ফ্লো না করে, এই কারণে এই ইনসুলেশনটা দেওয়া আছে। তাহলে আমরা জানলাম যে একটা বেসিক কনস্ট্রাকশন কি হতে পারে একটা সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে। সেই বেসিক কনস্ট্রাকশন সম্পর্কে আমরা জানলাম, এবং এরপরে আমরা এই কনস্ট্রাকশনাল ফিচার সম্পর্কে আরো ডিটেল আলোচনা করব, যে এর মধ্যে যে ফিল্ড আছে, আর্মেচার আছে, স্টেটর এবং রোটরের অবস্থানগুলো আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব। তো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।